সবাইকে আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? চলে এলাম শিখর একাডেমিক প্রোগ্রামে। তোমাদের সবার সাথে আমি ডক্টর আরমান হোসেন রনি। আজকে জীবকোষ এবং টিস্যু চ্যাপ্টারের পঞ্চম লেকচার নিয়ে। তোমরা আমাকে ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা এবং শুনতে পাচ্ছ কিনা কমেন্টে জানিয়ে দাও, এবং তোমরা সবাই কেমন আছো সেটাও কমেন্টে জানিয়ে দাও। ওকে, সারা, শফিউল, সালমান, ওকে, মিম, ওকে, ওকে, ওয়ালাইকুম আসসালাম। তোমরা সবাই কেমন আছো? ওকে। উম্মে মেহজাবিন একটা কথা বলেছে যে আমি তোমাদেরকে বলি যে ভাইয়া পড়ানোর আগে একটু মোটিভেট করুন। অ্যাকচুয়ালি পড়ানোর আগে আমি যদি তোমাকে মোটিভেট করি তাহলে তো এই মোটিভেশনের কোনো দরকার নাই। মোটিভেটেড তোমাকে নিজেকে হতে হবে, সেলফ মোটিভেশন। ওকে, সেলফ মোটিভেশন ইজ বিগ ডিল। ওকে, আমি তোমাকে মোটিভেট করে এই মোটিভেশনটা তোমার খুব বেশি কাজে লাগবে না। আমি তোমাকে এখন মোটিভেট করলাম, ঠিক জাস্ট ১ ঘন্টা পরে এই মোটিভেশন ভ্যানিশ হয়ে যাবে। ওকে, বাট তোমার মধ্যে যদি সেলফ মোটিভেশনটা থাকে তাহলে সেটা আজীবন তোমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। ওকে, এই জন্য সেলফ মোটিভেটেড হওয়ার ট্রাই করবে অলওয়েজ। সেলফ মোটিভেটেড, কারো কাছ থেকে মোটিভেশন শুনে মোটিভেট হওয়ার দরকার নেই। সেলফ মোটিভেশন তোমাকে রাখতে হবে। ওকে, আচ্ছা। তো সবাই ক্লিয়ারলি দেখতে পাচ্ছ এবং শুনতে পাচ্ছ আশা করি। ওকে, ঠিক আছে। তাহলে আজকে আমরা কোন টপিকস নিয়ে আলোচনা করব আমরা একটু দেখে নেই। আজকে আমরা জটিল টিস্যু নিয়ে আলোচনা করব। ঠিক আছে? আমরা গত ক্লাসে সরল টিস্যু নিয়ে আলোচনা করেছিলাম। সরল টিস্যু যে প্রকারভেদগুলো সেগুলো নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে আমরা জটিল টিস্যু নিয়ে আলোচনা করব। ঠিক আছে? ওকে, ঠিক আছে। তাহলে জটিল টিস্যু কাকে বলে? আমরা গত ক্লাসে সরল টিস্যুর কথা বলেছিলাম। সরল টিস্যু মানে হলো যেই কোষগুলো একই রকম। ধরো একই রকমের যদি কোষ হয় তাহলে সেই সবগুলো কোষকে একসাথে আমি বলবো সরল টিস্যু, তাই না? আমরা টিস্যু মানে জানি অনেকগুলো কোষ। তাহলে সবগুলো কোষ যদি আকার, আকৃতি এবং গঠনগত দিক থেকে একই রকম হয় তাহলে সেটাকে আমরা বলছি সরল টিস্যু। ঠিক আছে? তাহলে জটিল টিস্যুটা কি? নাম শুনে আমরা বুঝতে পারছি যে জটিল, তার মানে এই টিস্যুর কোষগুলো আকার, আকৃতি এবং গঠনের দিক থেকে একরকম নয়, ভিন্ন। তাহলে জটিল টিস্যু হলো কোষের আকার, আকৃতি এবং গঠন যদি ভিন্ন হয় তখন সেটাকে আমরা বলছি, সেই কোষগুলোকে আমরা একসাথে বলছি জটিল টিস্যু। ঠিক আছে? ওকে, এখন কোশ্চেন হলো, আমরা জানি যে পরিবহন টিস্যু নামে একটা টার্ম রয়েছে, পরিবহন টিস্যু। ঠিক আছে? আচ্ছা, তাহলে জটিল টিস্যুকে কেন পরিবহন টিস্যু বলা হয়? তাহলে পরিবহন মানে কি তোমরা জানো সবাই? পরিবহন মানে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া, এটাকে বলা হয় পরিবহন। তাহলে পরিবহন টিস্যু কেন বলা হয়? কারণ হলো যে মনে করো এটা একটা উদ্ভিদ, উদ্ভিদের এগুলো হলো পাতা। ঠিক আছে? এখানে পাতা, এখানে পাতা। এখন আমার আমি জানি যে মাটির নিচে পানি থাকে। ঠিক আছে? এবং পানি হলো সালোকসংশ্লেষণের জন্য গুরুত্বপূর্ণ একটা জিনিস। ওকে? এখন এই পানিটা এই যে উদ্ভিদের এই জায়গা থেকে শুরু করে, এই মূল থেকে শুরু করে এই পর্যন্ততে নিয়ে যাবে, কিভাবে যাবে? তাহলে মূল থেকে পানিটা এখান থেকে এই পাতা পর্যন্ত নিয়ে যাওয়ার কাজ যারা করে, যে কোষগুলো করে, তাদেরকে আমরা বলছি পরিবহন টিস্যু। তাহলে এই কাজগুলো করে থাকে হলো জটিল টিস্যু। তাহলে এই জন্য জটিল টিস্যুকে আর একটা নাম হলো পরিবহন টিস্যু। তাহলে পরীক্ষায় যদি কোশ্চেন করে যে জটিল টিস্যুকে পরিবহন টিস্যু কেন বলা হয়, আশা করি এটার উত্তর তোমরা দিতে পারবে। ওকে, সবাই পারা যাবে? জটিল টিস্যুকে কেন পরিবহন টিস্যু বলা হয়? পারা যাবে? ওকে, তাহলে দেখো এটা পরিবহনের কাজ করে। হ্যাঁ, তাহলে পানি পরিবহন করতে পারে, এবং আমরা জানি সালোক সংশ্লেষণ প্রক্রিয়া উদ্ভিদ খাদ্য তৈরি করে। তাহলে যেই খাদ্যটা তৈরি হচ্ছে উদ্ভিদের পাতার মধ্যে, যে খাদ্যটা তৈরি হচ্ছে, তাহলে সেই খাদ্য তো পরিবহন করতে হবে উদ্ভিদের দেহের চারপাশে বিভিন্ন জায়গায়, তাই তো? তাহলে আমরা দুইটা জিনিস পাচ্ছি, একটা হলো পানি পরিবহনের ব্যাপার স্যাপার পাচ্ছি, এবং পানি ইউজ করে, সূর্যের আলো ইউজ করে এবং কার্বন ডাই অক্সাইড ইউজ করে উদ্ভিদ যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাবার তৈরি করে, এই খাবারটা আবার উদ্ভিদের শরীরের মধ্যে বিভিন্ন জায়গায় পৌঁছে দেওয়ার দায়িত্ব কিছু কোষ পালন করে। ঠিক আছে? তাহলে এগুলো সবই কিন্তু জটিল টিস্যু, এবং এরা এই পরিবহনের কাজগুলো করে। এই জন্য জটিল টিস্যুকে পরিবহন টিস্যু বলা হয়। ঠিক আছে? আচ্ছা, তাহলে এই যে আমরা জটিল টিস্যুর কথা বললাম, এরকম জটিল টিস্যু দুই ধরনের রয়েছে। একটা হলো জাইলেম টিস্যু এবং আরেকটা হলো ফ্লোয়েম টিস্যু। ঠিক আছে? জাইলেম টিস্যুর কাজ হলো যতে, জাইলেম যতে হলো জল পরিবহন। তাহলে জাইলেম টিস্যুর কাজ কি? জল পরিবহন করে।
পানি পরিবহন করে, ঠিক আছে। আর ফ্লোয়েম টিস্যু, ফ্লোয়েম, ফ্লোতে ফো, ফতে ফুড, তাহলে ফ্লোয়েম টিস্যুর কাজ হলো ফুড পরিবহন করা। ফুড মানে কি? খাদ্য। তাহলে ফ্লোয়েম টিস্যু কি করে? ফুড পরিবহন করে বা খাদ্য পরিবহন করে, ঠিক আছে। আচ্ছা, এখন এই যে জাইলেম টিস্যুর কোষ কথাগুলো আমরা বলছি, টিস্যু মানে অনেকগুলো কোষ। এই জাইলেম টিস্যুতে 4 ধরনের কোষ রয়েছে, ঠিক আছে। কি কি? ট্রাকিড, ভেসেল, জাইলেম প্যারেনকাইমা এবং জাইলেম ফাইবার, এই 4 ধরনের কোষ। একইভাবে ফ্লোয়েম টিস্যুতেও 4 ধরনের কোষ রয়েছে, সিপ কোষ, সঙ্গী কোষ, ফ্লোয়েম প্যারেনকাইমা এবং ফ্লোয়েম ফাইবার, ঠিক আছে। ওকে, তাহলে পরিবহন টিস্যুগুচ্ছ আমরা অলরেডি বলেছি। পরিবহন টিস্যু মানে কি? জাইলেম এবং ফ্লোয়েম বা জটিল টিস্যুগুলো খাদ্য পরিবহন করে এবং পানি পরিবহন করে, ঠিক আছে। তাহলে খাদ্য এবং পানি পরিবহন করে দেখি এদেরকে বলা হয় পরিবহন টিস্যুগুচ্ছ। ওকে, এখন আসলে জাইলেম টিস্যু। আচ্ছা, জাইলেম টিস্যুকে আবার 2 ভাগে ভাগ করা যায়। একটা হলো প্রাথমিক জাইলেম এবং আরেকটা হলো গৌণ জাইলেম। এখন প্রশ্ন হলো প্রাথমিক জাইলেম কি আর গৌণ জাইলেম জিনিসটা কি? আচ্ছা, প্রাথমিক মানে হলো যে প্রাথমিক অবস্থা মানে কি? প্রাথমিক অবস্থা মানে একটা উদ্ভিদ ধরো লম্বা হচ্ছে, এটা হলো তার প্রাথমিক বৃদ্ধি। সেই উদ্ভিদটা ধীরে ধীরে মোটা হয়, এটা হলো তার সেকেন্ডারি বৃদ্ধি, ঠিক আছে। তাহলে প্রাথমিক বৃদ্ধি এবং সেকেন্ডারি বৃদ্ধি। মনে করো এটা একটা উদ্ভিদ। একটা উদ্ভিদ কি যখন একটা উদ্ভিদ হয়, উদ্ভিদ কি প্রথম অবস্থাতেই মোটা থাকে? না। মনে করো এটা একটা উদ্ভিদ, 5 বছরের একটা উদ্ভিদ, ঠিক আছে। এখন এই উদ্ভিদটা যখন আরো বয়স বাড়বে, তখন এই উদ্ভিদটা কি হবে? আর একটু মোটা হবে কিনা? আর একটু মোটা হবে। এই যে এরকম মোটা হবে উদ্ভিদটা। তাহলে এই যে পরে উদ্ভিদটা মোটা হলো, এটাকে বলা হয় উদ্ভিদের সেকেন্ডারি বৃদ্ধি বা গৌণ বৃদ্ধি। তাহলে উদ্ভিদ পরবর্তীতে যে বৃদ্ধিটা হয় তাকে বলা হয় গৌণ বৃদ্ধি, ঠিক আছে, গৌণ বৃদ্ধি। আর প্রথমে যে বৃদ্ধিটা হয় সেটাকে বলা হয় প্রাথমিক বৃদ্ধি, প্রাথমিক বৃদ্ধি। তাহলে উদ্ভিদের প্রাথমিক বৃদ্ধি যে কাজটা করে থাকে সেটা হলো প্রাথমিক জাইলেম, আর সেকেন্ডারি বৃদ্ধি যে কাজটা করে থাকে সেটাকে বলছি আমরা সেকেন্ডারি বা গৌণ জাইলেম, ঠিক আছে। আচ্ছা, এর মধ্যে প্রাথমিক জাইলেম আবার 2 প্রকার, একটা হলো প্রোটোজাইলেম আর একটা হলো মেটাজাইলেম। প্রোটোজাইলেম মানে হলো ছোট, যেই জাইলেম টিস্যু গুলো ছোট, আকারে ছোট, সেগুলোকে বলা হয় প্রোটোজাইলেম, ছোট বা খাটো। আর যেই জাইলেম টিস্যুর কোষগুলো মোটা, সেটাকে বলা হয় মেটাজাইলেম। তাহলে তুমি সহজে মনে রাখবে মেটাজাইলেমের সাথে মোটা জাইলেম। তাহলে মেটাজাইলেম কিরকম? মোটা, ঠিক আছে। যেমন মনে করো আমি যদি 2টা জাইলেম টিস্যু আঁকি, মনে করো এটা একটা জাইলেম টিস্যু, এটা একটা জাইলেম টিস্যু, ওকে, এটা একটা জাইলেম টিস্যু, আর এটা একটা জাইলেম টিস্যু, এটা একটা জাইলেম টিস্যু। তাহলে দেখো তো কোন জাইলেম টিস্যুটা মোটা? এই পাশেরটা, রাইট। তাহলে এটা হলো মোটা জাইলেম বা মেটা জাইলেম, আর এটা হলো প্রোটোজাইলেম, ঠিক আছে। জাইলেম হলো টিস্যুর নাম। হুম? তাহলে এটা হলো প্রোটোজাইলেম, এটা হলো মেটাজাইলেম, ওকে। তাহলে আমি যদি শুধুমাত্র এই গোল অংশটা নেই, এই গোল অংশটা, তাহলে ছোট গোল মানে কি? প্রোটোজাইলেম। আর বড় গোল যদি আমি দেখি, বড় গোল মানে হলো মেটাজাইলেম। তাহলে তুমি এখন এই ছবিটা দেখো, তাহলে এই ছবিতে ছোট ছোট কিছু গোল দেখতে পাচ্ছ না? এই যে ছোট ছোট গোল, এই ছোট ছোট গোল মানেই হলো এই গোলগুলো, এই গোল মানেই এই জাইলেমটা বোঝাচ্ছে। তাহলে এটা হলো প্রোটোজাইলেম, আর এই যে বড় বড় যে গোল, বড় গোল মানেই হলো এই জিনিসটা। এটাকে আমি সংক্ষেপে এই গোল দিয়ে প্রকাশ করছি। তাহলে এটা হলো মেটাজাইলেম, ঠিক আছে, ক্লিয়ার? ওকে, তাহলে জাইলেমের কাজ কি? খাদ্যের কাঁচামাল সরবরাহ করা। তাহলে খাদ্যের কাঁচামাল জিনিসটা কি? খাদ্যের কাঁচামাল মানেই হলো খাদ্য তৈরির জন্য যে উপাদানগুলো দরকার সেই উপাদানটা। তাহলে খাদ্য তৈরির উপাদান কি? পানি না? তাহলে পানি সরবরাহ করা, ঠিক আছে। আর কি? খনিজ লবণ সরবরাহ করা। তাহলে জাইলেমের মেইন কাজ হলো জল পরিবহন করা বা পানি পরিবহন করা এবং খনিজ লবণ পরিবহন করা। ক্লিয়ার? সবাই ক্লিয়ার? ওকে, আমরা বলেছি একটু আগে যে জাইলেম টিস্যু আবার 4 ধরনের। 4 ধরনের কোষ দিয়ে জাইলেম টিস্যু তৈরি। কি কি? ট্রাকিড, ভেসেল, জাইলেম প্যারেনকাইমা এবং জাইলেম ফাইবার।
তোমরা এই জিনিসটা দেখো, এই যে এই ছবিটা, এটা কিন্তু একটা জাইলেমের ছবি, এটা একটা জাইলেমের ছবি, ঠিক আছে, এই ছবিটা। তাহলে এটাকেই আমি যদি জুম করে দেখি তাহলে এই জিনিসগুলো পাবো, ট্রাকিট পাবো, ভেসেল পাবো, জাইলেম প্যারেনকাইমা পাবো, আর জাইলেম ফাইবার পাবো। এই চারটা জিনিস পাবো। তাহলে জাইলেম টিস্যু এই 4 ধরনের কোষ দিয়ে তৈরি। সবাই ক্লিয়ার? তাহলে আমি যদি তোমাকে এখন বলি, বলো তো এই 4 ধরনের কোষের মধ্যে কোন কোষগুলো লম্বা? জাইলেম টিস্যুর কোন কোষগুলো লম্বা? তুমি দেখেই উত্তর দাও। কোন কোষগুলো লম্বা? উত্তর দাও। ট্রাকিট কি? ট্রাকিট হলো কোষের নাম, এগুলো কোষের নাম, এক একটা কোষের নাম। কোন কোষগুলো লম্বা? কোষগুলোর নাম লিখো আমাকে, 1 এবং 4। ভেরি গুড। তাহলে ট্রাকিড এবং জাইলেম ফাইবার এগুলো হলো লম্বা কোষ। আমরা যখন একটা একটা করে কোষগুলোর বৈশিষ্ট্য পড়বো তখন তুমি এই জিনিসগুলো পাবে। ট্রাকিড লম্বাটে, হ্যাঁ, জাইলেম ফাইবার লম্বাটে, ঠিক আছে। তাহলে এবং তুমি যখন এটা বর্ণনাগুলো পড়বে দেখবে ট্রাকিড হলো লম্বাটে এবং এর সূচালো, এরকম প্রান্তটা হলো সূচালো, এই গঠনগুলো আমরা পাবো, ঠিক আছে। তাহলে আমরা প্রথমে আসি ট্রাকিড। তাহলে এটা হলো একটা ট্রাকিড। এই যে ট্রাকিডটা আমরা দেখেছি, এই ট্রাকিডটা সম্পর্কে আমরা এখন আলোচনা করব, ঠিক আছে। তাহলে দেখো তো, এটা একটা লম্বা কোষ, কোনো সন্দেহ আছে? আচ্ছা, প্রান্তদ্বয় সরু এবং সূচালো। এই যে এর প্রান্তদ্বয় কি সরু না এবং সূচালো ধরনের? এই যে দেখো, সরু এবং সূচালো, মিলেছে কথা? ওকে। কোষ প্রাচীরে লিগনিন জমা হয়ে পুরু হয়। এর চারপাশে যে কোষ প্রাচীর থাকে, আমি যদি এটাকে একটু এভাবে আঁকি তাহলে তোমার জন্য আরো সুবিধা হবে। ধরো এই যে এটা, ঠিক আছে। তাহলে এই যে ট্রাকিডের কথা বললাম, এর চারপাশে কোষ প্রাচীর থাকবে কিনা বলো তো? এর চারপাশে কোষ প্রাচীর থাকা উচিত কিনা? তাহলে এটা হলো তার কোষ প্রাচীর, এটা হলো তার কোষ প্রাচীর, রাইট? আচ্ছা, এখন ট্রাকিডের চারপাশে যে কোষ প্রাচীর থাকে, এই কোষ প্রাচীরে লিগনিন নামক পদার্থ জমা হয়। লিগনিন নামক পদার্থ, মনে করো এই পদার্থটা হলো লিগনিন জাতীয় পদার্থ। আচ্ছা, তোমরা আমাকে একটা প্রশ্নের উত্তর দাও তো, লিগনিন জাতীয় পদার্থ কোথাও জমা হলে সেই জিনিসটা শক্ত হয় নাকি নরম হয়? সবাই কমেন্টে জানাও। লিগনিন জাতীয় পদার্থ কোথাও যদি জমা হয় তাহলে সেই জিনিসটা শক্ত হবে নাকি নরম? নরম হবে। তাহলে এই যে লিগনিন জমা হচ্ছে, নরম হবে। লিগনিন কি নরম জিনিস? শক্ত হয়। ওকে, শক্ত হয়। বুঝতে পেরেছো? তাহলে দেখো, এখন লিগনিন যদি জমা হতে থাকে, বেশি বেশি জমা হয়, দেখো তো, লিগনিন যদি বেশি বেশি জমা হয় তাহলে এই যে লিগনিন জমা হচ্ছে, হ্যাঁ, বেশি বেশি জমা হচ্ছে, বেশি বেশি জমা হচ্ছে। তাহলে দেখো তো, এই যে ট্রাকির যে কোষটা থাকলো, এই যে কোষটা যে তৈরি হলো, ট্রাকির যে কোষটা তৈরি হলো, এর মাঝখানের যেই জায়গা দিয়ে এই যে এদিক দিয়ে যে পানি পরিবহন হবে, এই পানি কি আর পরিবহন হতে পারবে ঠিক মতো? ঠিক মতো কি পরিবহন হতে পারবে? তোমার কমন সেন্স কি বলে, পারবে? বলো তো। পারবে না। তাহলে আরেকটা ট্রাকিট যদি পাশাপাশি থাকে, আরেকটা ট্রাকিট মনে করো, ওকে, এটা আরেকটা ট্রাকিট, ওকে। তাহলে আরেকটা ট্রাকিট থাকলে এরও চারপাশে লিগনিন জমা হবে নাকি? কোষ প্রাচীরে লিগনিন জমা হবে, এই যে লিগনিন জমা হবে। তাহলে লিগনিন যদি জমা হয় তাহলে এর মাঝখানের অংশটাও সরু হয়ে যাবে নাকি? তাহলে লিগনিন যদি জমা হয় তাহলে এই মাঝখানের অংশটুকু কি স্পেস কমে যাবে না? তাহলে পানি ঠিকভাবে যেতে পারবে না, তাই তো। তাহলে এখন পানি যাওয়ার উপায়টা কি? পানি যাওয়ার উপায়টা হলো, এর মাঝখানে মাঝখানে ছিদ্র থাকে, এই যে এই জায়গাগুলোতে ছিদ্র থাকে, এই যে এই জায়গাগুলোতে, এগুলোতে ছিদ্র থাকে, এগুলোতে ছিদ্র থাকে, এগুলোতে ছিদ্র থাকে, ওকে। তাহলে এই যে এই জায়গাগুলোতে ছিদ্র থাকে, এরকম ছিদ্র ছিদ্র থাকে, পাশে ছিদ্র ছিদ্র থাকে। তাহলে এই যে যে পাশে ছিদ্রগুলো থাকছে, এই ছিদ্রগুলোকে আমরা বলছি কূপ। এই যে ছিদ্র, এই দেখো, এই ছিদ্রগুলোর নাম হলো কূপ, এই যে কূপ। তাহলে এই কূপের মাধ্যমে, এই যে কূপের কথা বললাম না, এই কূপের মাধ্যমে এই পানি এদিক দিয়ে যাতায়াত করতে পারে। বুঝতে পেরেছো বিষয়টা? সবাই কি ক্লিয়ার?
তাহলে তুমি এখন এই ছবিটা দেখো, দেখো এই যে এটা একটা ট্রাকিট, হ্যাঁ এটা একটা ট্রাকিট, এটা আর একটা ট্রাকিট। ওকে, মাঝখান থেকে দেখো এই যে এখানে ছিদ্রপথ, এই যে ছিদ্রপথ, তোমরা কি ছিদ্রপথটা বুঝতে পারছো? তাহলে এই ছিদ্রপথে কি হবে, পানি যখন যাবে, যে পানি যখন যাবে, পানি যখন যাবে, পানি যখন যাবে, যে এই ট্রাকিট থেকে এই ট্রাকিট পর্যন্ত পানি কিভাবে যাবে, এই ট্রাকিট থেকে এই ট্রাকিটে পানি যাবে এই কূপ ভেদ করে, এই কূপ ভেদ করে। সবাই ক্লিয়ার? তাহলে দেখো এই কূপটাকে বলছি আমরা, কূপ থাকে, জোড়া কূপের মাধ্যমে পানি চলাচল করে। তাহলে কথাগুলো মিলেছে? ওকে, আচ্ছা। তাহলে পানির চলাচল পার্শ্বীয় জোড়া কূপের মাধ্যমে হয় কেন? কারণ এর মাঝখানে যে অংশটা থাকে লিগনিন, এই যে লিগনিন এখানে জমা হয়ে হয়ে জমা হয়ে হয়ে এই জায়গাটা সরু করে দেয়, ভিতর দিয়ে আর পানি যেতে পারে না। ঠিক আছে, ওকে। প্রাচীরের পুরুত্ব দেখো, বলয়াকার, সর্পিলাকার, সোপানাকার, জালিকার, কূপাঙ্কিত বিভিন্ন রকম হতে পারে এই প্রাচীরের পুরুত্বটা বিভিন্ন রকম হতে পারে। এবং ট্রাকিট দেখা যায় উদ্ভিদের প্রাথমিক এবং গৌণ জাইলেম কলায়। কোন কোন উদ্ভিদের মধ্যে ট্রাকিট আমরা দেখতে পাই? আমরা ফার্ন জাতীয় উদ্ভিদে, তারপর নগ্নবীজী উদ্ভিদ এবং আবৃতবীজী উদ্ভিদের মধ্যে দেখতে পাই। ঠিক আছে, এই ট্রাকিট কোষগুলো দেখা যায়। ঠিক আছে, ওকে। তাহলে কাজ কি? তাহলে কাজ হলো কোষ রসের পরিবহন। এখন প্রশ্ন হলো কোষ রস জিনিসটি, আমরা বলেছিলাম যে ট্রাকিটের একটা কাজ হলো পানি এবং খনিজ লবণ পরিবহন করা, রাইট? পানি এবং খনিজ লবণ পরিবহন করা। কার কাজ? জাইলেমের কাজ বলেছিলাম না? জাইলেমের কি কাজ ছিল? পানি এবং খনিজ লবণ পরিবহন করা কিনা? এটা ছিল কিনা? ইয়েস। তাহলে পানি এবং খনিজ লবণ এই দুইটাকে একসাথে বলা হয় কোষ রস। তাহলে আমরা বলতে পারি কোষ রসের পরিবহন। ঠিক আছে, আচ্ছা। তোমরা লিগনিনের কথা বলেছো, লিগনিন যদি থাকে তাহলে জিনিসটা শক্ত হয়, রাইট? যেসব জায়গায় লিগনিন থাকবে সেই জায়গাটা শক্ত হবে। তার আর শক্ত জিনিস কি করে? যে কোনো শক্ত জিনিস কি করে? দৃঢ়তা প্রদান করে, রাইট? তাহলে আমরা বলতে পারি অঙ্গকে দৃঢ়তা প্রদান করে। এবং কখনো কখনো এরা খাদ্য সঞ্চয় করে। তাহলে এগুলো হলো জাইলেমের যে ট্রাকিট কোষ রয়েছে সেই ট্রাকিটের কাজ। ঠিক আছে, ক্লিয়ার? ওকে। এরপর আসো ভেসেল। ট্রাকিটের পরে যে কোষটা রয়েছে সেটা হলো ভেসেল। হ্যাঁ, দেখো ভেসেল কোষটা এটা কিন্তু ট্রাকিটের মতো লম্বাটে কোনো কোষ না, এটা একটু খাটো ধরনের কোষ। ঠিক আছে, তাহলে দেখো ভেসেলটা হলো খাটো ধরনের কোষ এবং দেখতে চোঙের মতো, চোঙ টাইপের জিনিস। এই যে এই গঠনটাকে বলা হয় চোঙ। হ্যাঁ, চোঙের মতো। আচ্ছা, একটির মাথায় আরেকটি সজ্জিত হয়ে নল সৃষ্টি করে। একটির মাথায় আরেকটা নল সৃষ্টি করে। কিরকম জিনিসটা দেখো, মনে করো এটা একটা চোঙ, হ্যাঁ এটা একটা চোঙ, ওকে, এটা আর একটা চোঙ এর নিচে, এই যে আর একটা চোঙ। ঠিক আছে, তাহলে এই যে চোঙগুলো একসাথে যে যুক্ত হচ্ছে, এর মাঝখানে যদি এই জিনিসটা না থাকে তাহলে এটা কি একটা নলের মতো জিনিস দেখা যাবে না? নলের মতো হবে কিনা? এই যে নলের মতো, এটা একটা চোঙ, এটা একটা চোঙ, এটা আর একটা চোঙ, এই যে, বুঝতে পেরেছ? এই যে আর একটা চোঙ, মানে একটা চোঙ আর একটা চোঙ মিলে নল হয়। ঠিক আছে, তাহলে এই যে এই হলো সেই নল, এই যে নল, নল তৈরি করেছে, এই যে নল। ঠিক আছে, এবং মনে রাখবে যে এই যে যে কোষগুলো রয়েছে এই কোষগুলোতে প্রাথমিক অবস্থায় প্রোটোপ্লাজম থাকে। এই কোষগুলোর মধ্যে প্রোটোপ্লাজম থাকে প্রাথমিক অবস্থায়, প্রথম অবস্থায় কোষগুলোর মধ্যে প্রোটোপ্লাজম থাকে। ঠিক আছে, বাট যখন পরিণত হয় এই কোষগুলোর মধ্যে যে প্রোটোপ্লাজমগুলো থাকে সেই প্রোটোপ্লাজমগুলো এইভাবে আশেপাশে চলে যায়, প্রোটোপ্লাজম ভ্যানিশ হয়ে যায়, থাকে না। তাহলে জিনিসটা বোঝো, প্রাথমিক অবস্থায় এদের মধ্যে প্রোটোপ্লাজম থাকে, কিন্তু যখন পরিণত হয় তখন এদের মধ্যে প্রোটোপ্লাজম থাকে না। তুমি কি আমাকে বলতে পারবে পরিণত অবস্থায় প্রোটোপ্লাজম এখানে না থাকার কারণ কি? কি উদ্দেশ্যে থাকে না?
প্রোটোপ্লাজম থাকলে সমস্যা কি ছিল বলো তো? পরিণত অবস্থায় এখানে প্রোটোপ্লাজম কেন থাকে না? এনি আইডিয়া? যেমন দেখো, যদি পরিণত অবস্থায় মনে করো এখানে প্রোটোপ্লাজম আছে, এই কোষগুলোর মধ্যে প্রোটোপ্লাজম রয়েছে, মনে করো প্রোটোপ্লাজম রয়েছে। আচ্ছা, কোষগুলোর মধ্যে যদি প্রোটোপ্লাজম থাকে, তাহলে এই পথ দিয়ে পানি কি ঠিকভাবে যেতে পারবে? প্রোটোপ্লাজম আটকায় দিবে না? আটকে দিবে তো। তাহলে পানি ঠিকভাবে যেতে পারবে না, প্রোটোপ্লাজমগুলো পানিকে আটকে দিবে। এই জন্য পরিণত অবস্থায় এই জায়গাগুলোতে প্রোটোপ্লাজম থাকা উচিত নয়। এই কথাটা বুঝতে পেরেছো কিনা কমেন্টে জানিয়ে দাও। কেন পরিণত অবস্থায় এখানে প্রোটোপ্লাজম থাকে না? কেন পরিণত অবস্থায় ভেসেল কোষে প্রোটোপ্লাজম থাকে না? বুঝতে পেরেছো? ক্লিয়ার? আর তোমরা জানো যে প্রোটোপ্লাজম যদি কোনো জায়গায় না থাকে, কোনো কোষের মধ্যে যদি না থাকে, তাহলে সেই কোষগুলো জীবিত হয় নাকি মৃত হয়? মৃত হয়। তাহলে পরিণত বয়সে কোষগুলো মৃত। ঠিক আছে? ওকে। প্রাচীর বিভিন্ন রকম হতে পারে, সোপানাকার, সর্পিলাকার, বলয়াকার, এটা দেখে নিও। তাহলে ট্রাকিড ভেসেল থেকে ভিন্ন কেন? তাহলে ট্রাকিড এবং ভেসেলের পার্থক্যগুলো কোথায়? তাহলে আমরা এখন বলতে পারবো। তাহলে ট্রাকিড এবং ভেসেলের মধ্যে মেইন পার্থক্যগুলো আমরা এখন বলতে পারবো আশা করি। ঠিক আছে? ওকে। ভেসেল কোথায় কোথায় থাকে? কোন কোন কোষের মধ্যে থাকে ভেসেল? ভেসেল থাকে আবৃতবীজী উদ্ভিদ বা গুপ্তবীজী উদ্ভিদে এবং উন্নত নগ্নবীজী উদ্ভিদে। তাহলে উন্নত নগ্নবীজী উদ্ভিদ এবং আবৃতবীজী উদ্ভিদের মধ্যে ভেসেল কোষ থাকে। ঠিক আছে? এগুলো একটু মনে রাখতে হবে। ওকে। ভেসেলের কাজ কি? জাইলেমের যে কাজগুলো সেগুলোই ভেসেলের কাজ। হুম। তাহলে জাইলেমের কাজ, কারণ ভেসেল হলো এক ধরনের জাইলেম, তাই না? তাহলে জাইলেম এবং ভেসেলের একই কাজ। তাহলে ভেসেলের কাজও হলো পানি ও খনিজ লবণ পরিবহন করা এবং অঙ্গকে দৃঢ়তা প্রদান করা। ঠিক আছে? তাহলে দেখো, এই যে ভেসেল কোষ, এই যে পানি এবং পরিবহন করছে। সবাই ক্লিয়ার? আচ্ছা, নগ্নবীজী উদ্ভিদ মানে যেসব উদ্ভিদের বীজ নগ্ন অবস্থায় থাকে, মানে কোনো আবরণ দিয়ে আবৃত করা থাকে না, ফলের কোনো আবরণ দিয়ে আবৃত করা থাকে না, সেগুলোকে বলা হয় নগ্নবীজী উদ্ভিদ। এগুলো তোমরা ধীরে ধীরে জানতে পারবে। হুম। ওকে। এরপরে হলো জাইলেম প্যারেনকেইমা। আচ্ছা, প্যারেনকেইমা, তোমরা প্যারেনকেইমা নামটা শুনেছো কিনা? আমরা গত ক্লাসে পড়েছিলাম প্যারেনকেইমা জাতীয় কোষ। প্যারেনকেমা, কোলেনকেমা, স্ক্লেরেনকেমা মনে আছে? প্যারেনকেমা কোষগুলো কিরকম হয়? এই কোষগুলো প্রাচীর, সেলুলোজ, পাতলা সেলুলোজ নির্মিত প্রাচীর দিয়ে আবৃত করা থাকে। প্যারেনকেমা জাতীয় কোষগুলো মনে আছে তোমাদের? মনে আছে না? ওকে। তাহলে দেখো, এই প্যারেনকেমা জাতীয় কোষ যদি জাইলেমের মধ্যে পাওয়া যায়, তখন তাকে বলা হয় জাইলেম প্যারেনকেমা। জাইলেম প্যারেনকেমাকে আরেকটা নামে ডাকা হয়, সেটা হলো উড প্যারেনকেমা। এবং এর কোষ প্রাচীর, এই যে প্যারেনকেমা যে জাতীয় কোষটা থাকে, এর যে কোষ প্রাচীরটা থাকে, এই কোষ প্রাচীর পাতলাও হতে পারে, পুরুও হতে পারে, মোটাও হতে পারে। ওকে। এবং আমরা গত ক্লাসে প্যারেনকেমা জাতীয় কোষের কাজ পড়েছিলাম। প্যারেনকেমা জাতীয় কোষের একটা কাজ হলো এরা খাদ্য তৈরি করে, তাই না? খাদ্য পরিবহন করে, খাদ্য সঞ্চয় করে, তাই তো? তাহলে এখানে এরা খাদ্য সঞ্চয় করবে। তাহলে জাইলেম প্যারেনকেমার একটা কাজ হলো খাদ্য সঞ্চয় করা। আর যেহেতু এটার নাম হলো জাইলেম প্যারেনকাইমা, তাহলে জাইলেমের কাজ কি? জল পরিবহন করা, তাহলে পানি পরিবহন করা, এটা হবে কাজ। ঠিক আছে? ওকে। এরপর আসো জাইলেম ফাইবার। জাইলেম ফাইবার, তোমাদের গত ক্লাসে আমি বলেছিলাম, মনে আছে তোমাদের? স্ক্লেরেনকাইমা জাতীয় কোষকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হলো স্ক্লেরাইড আর একটা হলো ফাইবার বা তন্তু। এটা মনে আছে কিনা বলো? স্ক্লেরেনকাইমা জাতীয় কোষকে দুইটা অংশে ভাগ করা যায়। একটা হলো ফাইবার বা তন্তু আর একটা হলো স্ক্লেরাইড। এটা কি মনে আছে? ইয়েস। আচ্ছা, তাহলে আমরা যে ওই যে ফাইবার বা তন্তু বললাম, তাহলে আমি কি বলতে পারি না জাইলেম ফাইবার
এটা হলো স্ক্লেরেনকাইমা জাতীয় কোষ। ফাইবার, স্ক্লেরাইড এগুলো কি স্ক্লেরেনকাইমা জাতীয় কোষ কিনা? ইয়েস অর নো? ইয়েস। তাহলে দেখো এই যে যে জাইলেম ফাইবারের কথা আমরা বলছি, এই জাইলেম ফাইবারটা হলো স্ক্লেরেনকাইমা জাতীয় কোষ এবং এটার আরেকটা নাম হলো উড ফাইবার। তাহলে জাইলেম ফাইবারের আরেকটা নাম হলো উড ফাইবার। এবং এই কোষগুলো হলো লম্বা এবং এর দুই প্রান্ত দেখো সরু, দুই প্রান্ত সরু। তোমরা আমাকে একটা প্রশ্নের উত্তর দাও তো, গত ক্লাসে বলেছিলাম স্ক্লেরেনকাইমা জাতীয় কোষ, যে কোনো স্ক্লেরেনকাইমা জাতীয় কোষ এগুলো কি জীবিত হয় নাকি মৃত হয়? কমেন্টে জানাও। স্ক্লেরেনকাইমা জাতীয় কোষ জীবিত হয় নাকি মৃত হয়? বলো। স্ক্লেরেনকাইমা জাতীয় কোষ, তালহা, রাজিম, আদিফা, হাসনাত, নুসরাত, ভেরি গুড। তাহলে স্ক্লেরেনকাইমা জাতীয় কোষ যদি মৃত হয়ে থাকে তাহলে আমি কি বলতে পারি না জাইলেম ফাইবার যে কোষগুলো রয়েছে এরা মৃত কোষ? বলতে পারি কিনা? গত ক্লাসে আমি বলেছিলাম স্ক্লেরেনকাইমা জাতীয় কোষের একটা কাজ রয়েছে। কি কাজ? মেইন কাজটা কি? স্ক্লেরেনকাইমা জাতীয় কোষ দৃঢ়তা প্রদান করে, এটা বলেছিলাম কিনা? তাই যদি হয় তাহলে কি আমি বলতে পারি না জাইলেম ফাইবারের একটা কাজ হলো দৃঢ়তা প্রদান করা? এই কথাটা বলতে পারি কিনা? পারি। আর যেহেতু নাম হলো জাইলেম, জাইলেমের কাজ কি? পানি ও খনিজ লবণ পরিবহন করা। ঠিক আছে? উড মানে হলো কাঠ। আমরা যে কাঠ বলি না, এই কাঠগুলো মূলত হলো জাইলেম প্যারেনকাইমা। ঠিক আছে? ওকে। তাহলে এই প্রশ্নের উত্তরটা দাও তো, পানি ও খনিজ লবণ পরিবহনে অধিক ভূমিকা রাখে কোনটা? ভেরি গুড। তাহলে ভেসেল কোষ, হ্যাঁ, সবচেয়ে বেশি ভূমিকা রাখে হলো ভেসেল কোষ। ওকে। আচ্ছা, এরপরে আসো ফ্লোয়েম। তাহলে জাইলেমের কাজ হলো জল পরিবহন করা। ফ্লোয়েমের কাজ কি? একটু আগে আমি বলেছি ফ্লোয়েমের কাজ কি? ফ্লোয়েমের কাজ হলো ফুড পরিবহন করা। ফুড পরিবহন। ফুড মানে কি? খাদ্য, তাই তো? ফুড মানে খাদ্য। তাহলে এই ফ্লোয়েমগুলো কোথায় থাকে? উদ্ভিদের কাণ্ডে থাকে। হুম। তাহলে দেখো ফ্লোয়েমের কাজ হলো প্রস্তুতকৃত যে শর্করা জাতীয় খাবার এবং মূলে সঞ্চিত যে খাবার একই সাথে উপরে এবং নিচে পরিবহন করা। দেখো, দৃঢ়তা মানে হলো শক্তি। হুম? শক্ত কত, একটা জিনিস দৃঢ় মানে হলো কত বেশি শক্ত। আচ্ছা, তাহলে ফ্লোয়েমের কাজ কি? এই যে উদ্ভিদের পাতায় যে খাদ্য তৈরি হয় সেই খাবারটা, সেই খাবার উদ্ভিদের দেহের বিভিন্ন অংশে পৌঁছে দেয়া। ঠিক আছে? যেমন মনে করো এটা একটা উদ্ভিদ। হুম, হ্যাঁ, এটা একটা উদ্ভিদ। উদ্ভিদের মনে করো এটা একটা পাতা, হ্যাঁ, এখানে পাতা, ওকে, এদিকে পাতা। হুম, আচ্ছা, মনে করো এখানে খাদ্য তৈরি হলো, এই জায়গাতে খাদ্য তৈরি হলো মনে করো। তাহলে এই খাদ্য বা এই খাবারটা, শর্করা জাতীয় খাবারটা এখান থেকে এই এই পাতাতে, তারপরে এই পাতার মধ্যে পৌঁছে দিবে কে? তাহলে এই যে যে খাবারটা তৈরি হলো এই খাবার এই পাতায়, এই পাতায় উদ্ভিদের কাণ্ডে এই খাবারটা পৌঁছে দেওয়ার দায়িত্বই হলো এই ফ্লোয়েম টিস্যুর। ঠিক আছে? ক্লিয়ার? তাহলে এই ফ্লোয়েম টিস্যু কাজ হলো এগুলো। এবং মনে রাখবে উদ্ভিদ যখন পানি শোষণ করে, মানে জাইলেম টিস্যু যেই কাজটা করে থাকে, জাইলেম টিস্যু সবসময় নিচ থেকে উপরের দিকে পানি নিয়ে যায় একমুখী।
বাট ফ্লোয়েম টিস্যু যেটা করে সেটা হলো এই খাবারটা সে উপরেও নিয়ে যেতে পারে, নিচেও নিয়ে যেতে পারে। এই জন্য দেখো লিখা আছে যে সঞ্চিত এই খাবারগুলো বা প্রস্তুতকৃত যে খাবারগুলো সেগুলো একই সাথে সে উপরে এবং নিচে পরিবহন করে। ঠিক আছে? ওকে। 4 ধরনের কোষ দিয়ে ফ্লোয়েম তৈরি। কি কি কোষ আমরা একটু দেখে নেই। একটা হলো সিপ কোষ, একটা হলো সঙ্গী কোষ, ফ্লোয়েম প্যারেনকাইমা এবং ফ্লোয়েম ফাইবার। এই 4 ধরনের কোষ দিয়ে ফ্লোয়েম টিস্যু গঠিত। তাহলে আমি বলতে পারি এই 4 ধরনের কোষের কাজ কি? এদের কাজ হলো খাদ্য পরিবহন করা। ঠিক আছে? ওকে। তাহলে প্রথমে আসলে সিপ কোষ। এই যে এই কোষটার নাম হলো সিপ কোষ। ঠিক আছে? এই কোষটার নাম হলো সিপ কোষ। ক্লিয়ার? আচ্ছা। তাহলে দেখো তো কোষটা কি লম্বা না দীর্ঘ? লম্বা। রাইট? এতে কোষ প্রাচীর থাকে। এর মধ্যে সাইটোপ্লাজমও থাকে। ঠিক আছে? এখন একটা প্রশ্নের উত্তর দাও তুমি। মনে করো এটা হলো একটা সিপ কোষ। এটা একটা সিপ কোষ, হ্যাঁ? এটা একটা সিপ কোষ। এখন এই সিপ কোষের মধ্যে হুম, এই সিপ কোষটার মধ্যে এখানে যদি সাইটোপ্লাজম থাকে, এর নিচে আরেকটা সিপ কোষ আছে, এখানেও মনে করো সাইটোপ্লাজম রয়েছে। ওকে? যদি থাকে তাহলে আমাকে বলো তো খাদ্য এদিক থেকে এদিকে কি যাওয়াটা ইজি হবে কিনা? সিপ কোষগুলোর ভেতরে যদি খাবার থাকে, সরি, যদি প্রোটোপ্লাজম থাকে, সিপ কোষের ভেতরে যদি প্রোটোপ্লাজম থাকে, এভাবে করে যদি ছড়িয়ে ছিটিয়ে থাকে প্রোটোপ্লাজম, তাহলে সিপ কোষগুলোর ভেতর দিয়ে খাবার কি যেতে পারবে কি পারবে না? কমেন্টে জানো তো। ইজি হবে। কিভাবে ইজি হবে? প্রোটোপ্লাজম দিয়ে ভর্তি, তাহলে খাবার কিভাবে যাবে? যেতে পারবে না। তাহলে উপায়টা কি? উপায় হলো এর যে প্রোটোপ্লাজমগুলো, এই প্রোটোপ্লাজমগুলো পাশে জমা হয়ে থাকে। মানে মাঝখানের জায়গাটা ফাঁকা থাকে আর প্রোটোপ্লাজমগুলো সাইডে জমা হয়ে থাকে। কিরকম? এই যে প্রোটোপ্লাজমগুলোর কথা বললাম, এই প্রোটোপ্লাজমগুলো এরকম সাইডে জমা হয়ে থাকে। মানে প্রাচীর ঘেঁষে অবস্থান করে প্রোটোপ্লাজমগুলো। প্রোটোপ্লাজমগুলো প্রাচীর ঘেঁষে অবস্থান করে। ঠিক আছে? বুঝতে পেরেছো? এই যে প্রাচীর ঘেঁষে অবস্থান করে প্রোটোপ্লাজমগুলো। প্রাচীর ঘেঁষে অবস্থান করে। ক্লিয়ার? এই কথাটি দেখো লিখা আছে, প্রোটোপ্লাজম প্রাচীর ঘেঁষে থাকে। এখন এখানে আরেকটা সমস্যা। খাবার যাবে ঠিক আছে। আচ্ছা খাবার যে যাবে, এই যে এখানে তো পার্টিশন দেয়া আছে। খাবার কি তাহলে এই কোষ থেকে এই কোষে ইজিলি যেতে পারবে? পার্টিশন যদি থাকে? ইয়েস অর নো? তোমার কমন সেন্স কি বলে? এখানে তো একটা পার্টিশন দেয়া আছে। রাইট? তাহলে খাবার কি এখান থেকে ইজিলি এই কোষে যেতে পারবে কিনা? পারবে? পারবে না। তাহলে কি থাকা উচিত? এই পার্টিশনগুলোর মধ্যে ছিদ্র থাকা উচিত। রাইট? এগুলোর মধ্যে কি থাকা উচিত? ছিদ্র থাকা উচিত। তাহলে জিনিসটা আমি এঁকে দেই। তাহলে এই প্রাচীরগুলো এরকম ছিদ্রযুক্ত হওয়া উচিত। তাই না? তাহলে এই প্রাচীরগুলো ছিদ্রযুক্ত থাকা উচিত। এরকম ছিদ্র ছিদ্র থাকা উচিত। রাইট? নাকি? তাহলে ছিদ্র যদি থাকে তাহলে এখন ইজিলি খাবার যেতে পারবে কিনা? যেতে পারবে। তাহলে এই যে ছিদ্রগুলোর কথা আমরা বলছি, এই ছিদ্রগুলোকে বলা হয় সিপ প্লেট। ঠিক আছে? তাহলে এই ছিদ্রগুলোর নাম হলো সিপ প্লেট। সিপ প্লেট। এই ছিদ্রগুলোর নাম। ওকে? তাহলে দেখো এখন আর এর মধ্যে কোনো মাঝখানে কোনো সাইটোপ্লাজম বা প্রোটোপ্লাজম নেই। তাহলে মাঝখানে যেহেতু কোনো প্রোটোপ্লাজম নেই, তাহলে একটা কোষ আরেকটা কোষ আরেকটা কোষ এভাবে মিলিত হয়ে জিনিসটা একটা নলের মতো গঠন তৈরি করে। এই জিনিসটা একটা নলের মতো গঠন তৈরি করে। এই পুরো জিনিসটা নলের মতো গঠন তৈরি করে। এটাকে তখন বলছি আমরা সিব নল।
তাহলে অনেকগুলো সিপ কোষ একত্রিত হয়ে কি তৈরি করে? সিবনল তৈরি করে। এই কথাটা বুঝতে পেরেছো কিনা কমেন্টে জানাও। সিবনল, সিবনল তৈরি করে। সবাই ক্লিয়ার কিনা বলো। সবাই ক্লিয়ার? ওকে। এবং আরেকটা জিনিস তোমাকে মনে রাখতে হবে, দেখো এই যে যে সিপ কোষের কথা বললাম, সিপ কোষের মধ্যে কিন্তু কোনো নিউক্লিয়াস থাকে না। তাহলে সিপ কোষ এমন এক কোষ, আমরা জানি নর্মালি যে কোনো কোষের মধ্যে নিউক্লিয়াস থাকে, বাট সিপ কোষ এমন এক ধরনের কোষ যার মধ্যে কোনো নিউক্লিয়াস থাকে না। এটা একটা ব্যতিক্রম কথা। ঠিক আছে? তাহলে সিপ কোষের মধ্যে নিউক্লিয়াস থাকে না। কেন থাকে না তুমি কি জানো? মানে তুমি একটু আইডিয়া করো তো, নিউক্লিয়াস কেন থাকে না? থাকলে সমস্যা কোথায়? সিপ কোষের মধ্যে কেন নিউক্লিয়াস থাকে না? থাকলে সমস্যাটা কোথায়? বলতে পারবে? সিপ কোষের মধ্যে কিন্তু দেখো নিউক্লিয়াস আঁকেনি, প্রোটোপ্লাজম এঁকেছে, বাট নিউক্লিয়াস আঁকেনি। কেন? বলো তো। জানো না, আইডিয়া নেই। দেখো আইডিয়া তুমি নিজেই দিতে পারো। ধরো এখানে একটা নিউক্লিয়াস আছে, এই কোষের মধ্যে একটা নিউক্লিয়াস, এখানেও একটা নিউক্লিয়াস আছে। তাহলে বলো তো, এখন উত্তর দাও তো, খাদ্য যখন পরিবহন হবে কি হবে ঘটনা? খাদ্য পরিবহন ঠিকভাবে হবে? হবে না। খাদ্য পরিবহন বাধাপ্রাপ্ত হবে। ঠিক আছে? হ্যাঁ, জায়গাটা ব্লক করে দিবে। রাইট? ভেরি গুড। তাহলে এই জন্য এখানে নিউক্লিয়াস থাকে না। বুঝতে পেরেছো কথাগুলো? সবাই ক্লিয়ার? ওকে। তাহলে দেখো নিউক্লিয়াস থাকে না, এবং সিপ কোষ, এদের কোষ প্রাচীর পাতলা, অল্প একটু লিগনিন থাকে। ঠিক আছে? কোথায় পাওয়া যায়? গুপ্তবীজী উদ্ভিদে বা আবৃতবীজী উদ্ভিদে। গুপ্তবীজী উদ্ভিদ, আবৃতবীজী উদ্ভিদ একই রকম, একই জিনিস। কাজকে পাতায় প্রস্তুত খাদ্য উদ্ভিদ দিয়ে পরিবহন করা। কারণ আমরা বলেছি ফ্লোয়েম মানে খাদ্য পরিবহন করবে। ঠিক আছে? সবাই ক্লিয়ার? ওকে। তাহলে নিউক্লিয়াস কেন থাকে না বলতে পারবো আশা করি এখন আমরা, তাই না? ওকে। তাহলে কোষ প্রাচীর ঘেঁষে প্রোটোপ্লাজম থাকে কোন কোষে? পারবো এখন উত্তর দিতে আমরা? কোষ তাহলে এই যে কোষ প্রাচীর ঘেঁষে প্রোটোপ্লাজম, কোষ প্রাচীর ঘেঁষে প্রোটোপ্লাজম অবস্থান করছে। কি হবে? খুবই সহজ। একটু আগে আমরা এটার উত্তর দিয়েছি, শিবকোষ। ঠিক আছে? ওকে। এরপর আসলে সঙ্গী কোষ। তাহলে নাম হলো সঙ্গী। সঙ্গী মানে কি? যে সাথে থাকে, তাই না? তাহলে এটা হলো শিব কোষ। শিব কোষের পাশে যে কোষটা থাকে তাকে বলছি আমরা সঙ্গী কোষ। এখন প্রশ্ন হলো, সঙ্গী কোষ থাকার দরকারটা কি? দরকারটা এই জন্য, শিব কোষের মধ্যে কোনো কিন্তু নিউক্লিয়াস থাকে না, বাট সঙ্গী কোষের মধ্যে নিউক্লিয়াস থাকে। তাহলে সঙ্গী কোষে যে নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসটাই শিব কোষের বৈশিষ্ট্যগুলো নিয়ন্ত্রণ করবে। বুঝতে পেরেছ? তাহলে শিব কোষের নিউক্লিয়াস যে নাই, তাহলে নিউক্লিয়াস, শিব কোষের নিউক্লিয়াসের কাজটা কে করবে? এই সঙ্গী কোষ করবে। তাহলে সঙ্গী কোষের কাজ হলো শিব কোষের কাজগুলো নিয়ন্ত্রণ করা। ঠিক আছে? তাহলে দেখো, শিব কোষের পাশে অবস্থিত প্যারেনকাইমা জাতীয় কোষ হলো সঙ্গী কোষ। তাহলে এটাও কিন্তু একটা প্যারেনকাইমা জাতীয় কোষ। তাহলে সঙ্গী কোষ এটাও প্যারেনকাইমা জাতীয় কোষ, শিব কোষ এটাও প্যারেনকাইমা জাতীয় কোষ। আর তোমরা জানো প্যারেনকাইমা জাতীয় কোষের চারপাশে পাতলা প্রাচীর থাকে। রাইট? তাহলে এই জন্য দেখো লেখা আছে পাতলা প্রাচীর যুক্ত। এবং তোমরা এটাও জানো যে প্যারেনকাইমা জাতীয় কোষের মধ্যে প্রোটোপ্লাজম থাকে, মানে জীবিত কোষ। প্যারেনকাইমা জাতীয় কোষগুলো জীবিত কোষ। আফিল বলছে যে এটা হলো শিব কোষের বউ। হ্যাঁ, শিব কোষের বউ। ঠিকই আছে। আচ্ছা, তাহলে
ঠিক আছে, তাহলে প্যারেনকাইমা জাতীয় কোষের যে বৈশিষ্ট্যগুলো সেগুলো এখানে থাকবে। আমরা জানি প্যারেনকাইমা জাতীয় কোষের চারপাশে পাতলা প্রাচীর থাকে। প্যারেনকাইমা জাতীয় কোষগুলো জীবিত কোষ। জীবিত কোষ মানে প্রোটোপ্লাজম দিয়ে পূর্ণ থাকে, তাই না? ওকে। নিউক্লিয়াস বড়, উপস্থিত কোথায়? ফার্ন এবং নগ্নবীজ ব্যক্তবীজী উদ্ভিদে বা আবৃতবীজী উদ্ভিদে এরা অনুপস্থিত থাকে। তাহলে ফার্ন এবং আবৃতবীজী উদ্ভিদে সঙ্গী কোষ থাকে না। ঠিক আছে, ওকে, সব বুঝতে পেরেছো? ওকে। তাহলে সঙ্গী কোষের নিউক্লিয়াসের কার্যাবলী বর্ণনা করো। তাহলে সঙ্গী কোষের নিউক্লিয়াসের কাজ কি? বিভিন্ন কাজ, এই যে ফুড পরিবহন করে, এই কাজগুলো, বিভিন্ন রকমের কাজগুলো করে। ঠিক আছে, হ্যাঁ অবশ্যই সঙ্গী কোষ প্রকৃত কোষ। একটা উদ্ভিদ কি আদি কোষ না প্রকৃত কোষ? হ্যাঁ, একটা উদ্ভিদ আদি কোষ না প্রকৃত কোষ? প্রকৃত কোষ না? তাহলে উদ্ভিদের মধ্যে যা কোষ থাকবে সবই তো হলো প্রকৃত কোষ। ওকে, আচ্ছা, এরপরে হলো ফ্লোয়েম প্যারেনকাইমা। তাহলে নাম লিখাই আছে হলো প্যারেনকাইমা, তাহলে ফ্লোয়েম প্যারেনকাইমা কি? এটা একটা প্যারেনকাইমা জাতীয় কোষ। আর আমরা জানি প্যারেনকাইমা জাতীয় কোষের মধ্যে কি থাকে? প্রোটোপ্লাজম থাকে, এবং এগুলো হলো জীবিত কোষ, নাকি? আমরা জানি প্যারেনকাইমা জাতীয় কোষের আর কি কি বৈশিষ্ট্য? প্যারেনকাইমা জাতীয় কোষগুলো পাতলা প্রাচীর যুক্ত, পাতলা প্রাচীর দিয়ে থাকে। তাহলে এই দেখো, পাতলা কোষ প্রাচীর যুক্ত। ঠিক আছে, ওকে। ফ্লোয়েম প্যারেনকাইমা কোথায় কোথায় থাকে? ফার্ন জাতীয় উদ্ভিদে, নগ্নবীজী উদ্ভিদ এবং দ্বিবীজপত্রী উদ্ভিদে। ঠিক আছে, আর থাকে না কোথায়? একবীজপত্রী উদ্ভিদে ফ্লোয়েম প্যারেনকাইমা অনুপস্থিত থাকে না। ঠিক আছে, তোমরা যদি উদ্ভিদের দেখো যে উদ্ভিদ কিভাবে বিবর্তন হয়েছে, সেই ফ্লোটা দেখিয়ে দিই, তাহলে তোমাদের জন্য এগুলো মনে রাখাটা সুবিধা হবে। হ্যাঁ, শৈবাল, ছত্রাক, হ্যাঁ, শৈবাল, তারপর হলো ছত্রাক, মশ, ফার্ন, নগ্নবীজী, আবৃতবীজী। আবৃতবীজী আবৃতবীজী উদ্ভিদ আবার দুই ধরনের রয়েছে, একটা হলো একবীজপত্রী আর একটা দ্বিবীজপত্রী। দ্বিবীজপত্রী, এটা হলো উদ্ভিদের বিবর্তন। সবচেয়ে অনুন্নত উদ্ভিদের মতো একটা জিনিস হলো শৈবাল, তার চেয়ে একটু উন্নত হলো ছত্রাক, তার চেয়ে আর একটু উন্নত উদ্ভিদ হলো মশ, তার চেয়ে আর একটু উন্নত উদ্ভিদ হলো ফার্ন, তার চেয়ে আরো উন্নত উদ্ভিদ হলো নগ্নবীজী উদ্ভিদ, আর সবচেয়ে উন্নত হলো আবৃতবীজী উদ্ভিদ। ঠিক আছে, ওকে। তাহলে একবীজপত্রী উদ্ভিদ মানে কি? এই যে সেই একবীজপত্রী উদ্ভিদ, এটাও কিন্তু এক ধরনের আবৃতবীজী উদ্ভিদ। আবৃতবীজী উদ্ভিদ দুই ধরনের, একটা হলো একবীজপত্রী আর একটা হলো দ্বিবীজপত্রী। ঠিক আছে, তাহলে ফ্লোয়েম প্যারেনকাইমা ফার্ন জাতীয় উদ্ভিদে থাকবে, নগ্নবীজী উদ্ভিদে থাকবে এবং দ্বিবীজপত্রী উদ্ভিদে থাকবে, বাট একবীজপত্রীতে থাকবে না। ঠিক আছে, কাজ কি? কাজ হলো খাদ্য সঞ্চয় করে, মানে জমা রাখে, এবং খাদ্য পরিবহন করে। ঠিক আছে, ওকে। দেন হলো ফ্লোয়েম ফাইবার বা তন্তু। আমরা বলেছি ফ্লোয়েম ফাইবার বা তন্তু। তাহলে স্ক্লেরেনকাইমা জাতীয় কোষকে দুইটা ভাগে ভাগ করা হয়, একটা হলো ফাইবার বা তন্তু আর একটা হলো স্ক্লেরাইট। তাহলে আমরা বলতে পারি ফ্লোয়েম ফাইবার এটা হলো এক ধরনের স্ক্লেরেনকাইমা জাতীয় কোষ। ঠিক আছে, তাহলে দেখো সেই কথাটা লেখা আছে, স্ক্লেরেনকাইমা জাতীয় কোষ। এবং এটা হলো লম্বা টাইপের, দেখো এই যে এটা, এই যে এই কোষটা লম্বা কোষ, তাই না? এদের প্রান্ত পরস্পরের সাথে যুক্ত, দেখো এদের প্রান্তগুলো পরস্পরের সাথে যুক্ত। এবং এটা আরেকটা নাম হলো বাস্ট ফাইবার। তাহলে ফ্লোয়েম ফাইবার আরেকটা নাম হলো বাস্ট ফাইবার। তোমরা পাটের আঁশ দেখেছো? পাটের আঁশ দেখেছো না? তাহলে পাটের আঁশ হলো এই বাস্ট ফাইবারের উদাহরণ, পাটের আঁশ। তাহলে আঁশগুলো কি অনেক লম্বা লম্বা হয় না, যেগুলো দিয়ে দড়ি বানায়? পাটের যে আঁশগুলো, সেই আঁশগুলো দিয়ে তো দড়ি বানানো হয়, রশি বানানো হয়, রাইট? তাহলে এই যে যে আঁশগুলো, এই আঁশগুলোই কিন্তু এক একটা কোষ, ফ্লোয়েম ফাইবার কোষ। ঠিক আছে, বুঝতে পেরেছ?
এবং এদের কোষ প্রাচীর হলো কূপযুক্ত। কূপযুক্ত মানে কি আমি বলেছি যে মাঝখানে মাঝখানে ছিদ্র থাকবে, কূপযুক্ত। ঠিক আছে? এবং এরা দেখো লম্বাটে কোষ, লম্বা কোষ, দীর্ঘ কোষ। দীর্ঘ মানেই হলো লম্বা কোষ। ঠিক আছে? এই যে এরকম লম্বা, এই যে লম্বা কোষ। কখন এটা বৃদ্ধিপ্রাপ্ত হয়, উৎপত্তি হয় কখন? উদ্ভিদের যখন অঙ্গের গৌণ বৃদ্ধি হয়। গৌণ বৃদ্ধি মানে কি? উদ্ভিদ যখন মোটা হয় তখন এটাকে বলা হয় উদ্ভিদের গৌণ বৃদ্ধি। তাহলে উদ্ভিদ মোটা হওয়ার সময় এই ফাইবার তৈরি হয়। ফ্লোয়েম ফাইবার থাকে না কোথায়? অনুপস্থিত হলো একবীজপত্রী উদ্ভিদে। একবীজপত্রী উদ্ভিদে ফ্লোয়েম ফাইবার থাকে না। আর ফ্লোয়েম ফাইবারের কাজ কি? ফ্লোয়েম ফাইবারের কাজ হলো খাদ্য সঞ্চয় এবং খাদ্য পরিবহন করা। ঠিক আছে? বুঝতে পেরেছ বিষয়টা? ওকে। তাহলে পাটের আঁশ কিভাবে উৎপন্ন হয়? তাহলে কি হবে জিনিসটা? তাহলে পাটের আঁশ এটা আসলে এক ধরনের ফ্লোয়েম ফাইবার। ফ্লোয়েম ফাইবার। আচ্ছা, আমাকে তাহলে একটা প্রশ্নের উত্তর দাও তো, এই যে ফ্লোয়েম ফাইবারের কথা আমি বললাম, ফ্লোয়েম ফাইবার এগুলো কি জীবিত কোষ নাকি মৃত কোষ? ফ্লোয়েম ফাইবার এটা কি জীবিত নাকি মৃত? উত্তর দাও। ফ্লোয়েম ফাইবার এটা কি জীবিত না মৃত? ভেরি গুড, মৃত কোষ। তাহলে ফ্লোয়েম ফাইবার এটা হলো মৃত কোষ। আর মৃত কোষ মানেই প্রোটোপ্লাজম থাকবে না, রাইট? তাহলে প্রোটোপ্লাজম বিহীন কোষ। যেহেতু ফ্লোয়েম ফাইবার এটা হলো এক ধরনের স্ক্লেরেনকাইমা জাতীয় কোষ, তাহলে স্ক্লেরেনকাইমা জাতীয় কোষের যেই বৈশিষ্ট্যগুলো, সেই বৈশিষ্ট্যগুলো এই ফ্লোয়েম ফাইবারের মধ্যেই থাকবে। ঠিক আছে মাহমুদা? ওকে। তাহলে দেখো তো আমরা যে কথাগুলো পড়লাম সেগুলো এখানে লেখা আছে, দেখো তো বোঝো কিনা? জাইলেম এবং ফ্লোয়েম টিস্যুর পার্থক্যগুলো দেখো তো মিলে কিনা? মূলরোম হতে পানি, খনিজ লবণ পাতায় পাতা পর্যন্ত নিয়ে যাওয়া, আর ফ্লোয়েম টিস্যু পাতায় প্রস্তুত খাদ্য উদ্ভিদ দিয়ে পৌঁছে দেয়। ট্রাকিড ভেসেল জাইলেম প্যারেনকাইমা এবং জাইলেম ফাইবার দিয়ে তৈরি, আর এটা হলো সিবনল সঙ্গী কোষ, ফ্লোয়েম প্যারেনকাইমা এবং ফ্লোয়েম ফাইবার। কোষের দেয়ালগুলি পুরু, মানে কোষ প্রাচীর পুরু, আর ফ্লোয়েম টিস্যুর কোষ প্রাচীর পাতলা। কেন পাতলা? কারণ ফ্লোয়েম টিস্যুর যে কোষগুলো রয়েছে সেই কোষগুলো কি সবগুলোই প্যারেনকাইমা জাতীয় কোষ, তাই না? প্রথম তিনটাই প্যারেনকাইমা জাতীয় কোষ। ফ্লোয়েম ফ্লোয়েম টিস্যুর যে প্রথম তিনটা কোষ আছে, সিবনল সঙ্গী কোষ, ফ্লোয়েম, প্যারেনকাইমা, এই তিনটা প্যারেনকাইমা জাতীয় কোষ। ঠিক আছে? জাইলেম মৃত কোষ দ্বারা গঠিত হয় আর ফ্লোয়েম জীবন্ত কোষ দ্বারা গঠিত হয়। কোষ প্রাচীর লিগনিন দিয়ে তৈরি জাইলেমের ক্ষেত্রে, আর ফ্লোয়েমের ক্ষেত্রে কোষ প্রাচীর সেলুলোজ দিয়ে তৈরি। এই সেলুলোজ দিয়ে তৈরি কেন? কারণ আমরা জানি প্যারেনকাইমা জাতীয় কোষের কাজই হলো, মানে একটা গঠন হলো প্যারেনকাইমা জাতীয় কোষের চারপাশে পাতলা সেলুলোজ থাকে। ঠিক আছে? সেলুলোজ নির্মিত পাতলা পর্দা দিয়ে আবৃত করা থাকে। ঠিক আছে হুমায়রা? ওকে। তাহলে কোনটি ফ্লোয়েম টিস্যুর কোষ? এটার উত্তর দাও। ওকে, ভেরি গুড। তাহলে সিপ কোষ, তাই না? বাস্ট ফাইবারের ক্ষেত্রে কোনটি সঠিক? কি হবে বলো?
ভেরি গুড। তাহলে এটা থাকবে তোমাদের হোমওয়ার্ক। দেখো, উড ফাইবার কি, ট্রাকিড ভেসেল থেকে ভিন্ন কেন, এগুলো আমরা অলরেডি প্রশ্নেও দেখিয়েছি তোমাদেরকে। ট্রাকিড কোষের চিত্রসহ গঠন ব্যাখ্যা করো, আর হলো জাইলেম ও ফ্লোয়েম টিস্যুর ভূমিকা আলোচনা করো। তাহলে এই প্রশ্নগুলোর উত্তর কি আমরা দিতে পারবো? দেখো, পারা যাবে কিনা? পারবে কিনা বলো? পারা যাবে না? তাহলে পরীক্ষায় এই প্রশ্নগুলোই আসে কিন্তু পরীক্ষায়। হুম? ওকে। তো ঠিক আছে, থ্যাংক ইউ তোমাদের সবাইকে। তো কারো কোনো প্রশ্ন যদি থাকে, প্রশ্ন আজকে যেগুলো পড়ানো হলো এর মধ্যে কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারো, নাহলে আজকে ক্লাসটা এখানেই আমরা শেষ করে দিতে পারি। ওকে। আচ্ছা, রোজার সময় ক্লাসের শিডিউলটা তোমাদেরকে জানানো হবে, হ্যাঁ? তো টেনশন করার দরকার নাই, তোমাদেরকে সময় মতো জানানো হবে। ওকে, ঠিক আছে। ওকে, তাহলে আমরা আজকে ক্লাসটা এখানেই শেষ করতে পারি, যেহেতু আমি তেমন একটা প্রশ্ন দেখছি না তোমাদের। ট্রাকিট, ভেসেল এটা আবার বুঝাবো, তাহলে তোমরা রেকর্ডেড ক্লাস দেখে নিও, হ্যাঁ? কারণ এটা মাত্রই আমরা বুঝালাম, ট্রাকিট, ভেসেল এই জিনিসগুলো। ওকে, ঠিক আছে। তাহলে আজকে ক্লাসটা আমরা এখানেই শেষ করছি। নেক্সট ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ সবাইকে।